আবার বলছি, এমনিতে একটা উপনির্বাচনের ফল, কিন্তু তাই নিয়ে রাজনৈতিক লড়াই এবং হাই প্রোফাইল সভা, একেবারে নিবিড় প্রচার, এর কোনোটাই কিন্তু সাগরদিঘি নিয়ে কম হয়নি। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে প্রচারে গিয়ে বলেছিলেন যে একটা অঞ্চলেও যদি সাগরদিঘিতে তৃণমূল হারে তাহলে সেই বুথকে সাগরদিঘির মানুষ মির্জাফরের অঞ্চল বলবে। শুভেন্দু অধিকারী পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন যে তৃণমূল যাতে সংখ্যালঘু ভোট না পায় সেই ব্যবস্থা তিনি করে এসেছেন। অধীর চৌধুরী বলেছিলেন যে কংগ্রেস নিজের এবং বামেদের ভোট তো পাবেই, উপরন্তু বিক্ষুব্ধ বিজেপি এবং সৎ তৃণমূলেরও ভোট পাবে। এই যে নানা পলিটিক্যাল চাপানুতর, এর শেষে নিঃসন্দেহে শেষ হাসি কংগ্রেসই হাসল। দেখুন, কাটলো কংগ্রেসের খরা, হাতে এলো সাগরদিঘি। ফের বিধানসভায় এন্ট্রি টিকিট পেল কংগ্রেস। সেই সঙ্গে সাগরদিঘির ফল দেখে বিভিন্ন মহলে একটা প্রশ্ন জোরালো হচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী ভোট কি এক জায়গায় আসছে? তার জেরেই কি তৃণমূলের হাতে থাকা সাগরদিঘিতে এত বড় জয় পেল বাম কংগ্রেস? সম্প্রতি অধীর চৌধুরী দাবি করেছিলেন যে সাগরদিঘিতে অন্যান্য বিরোধী দলের সমর্থন রয়েছে কংগ্রেসের সঙ্গে। শুধু কংগ্রেসেরই নয়, তৃণমূলের বহু কর্মী তারাও আমাদেরকে ভোট দিচ্ছে। সাধারণ মানুষের ভোট আমরা পাচ্ছি। সেখানে তৃণমূলের কর্মী আছে, সেখানটায় বিজেপিরও কিছু কিছু কর্মী তারাও মনে করছে বিজেপির দ্বারা হবে না, কংগ্রেসকে সমর্থন করা দরকার, তারাও কংগ্রেসকে সমর্থন করছে। আর সাগরদিঘি প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেছিল এই সুর, আপনারা শুধু সনাতনী বুথগুলোতে পদ্ম ফুটিয়ে দেন, আর সংখ্যালঘু বুথগুলোতে পদ্ম ফুটবে কিনা আমি জানি না, কিন্তু জোড়া ফুল জিতবে না, তার ব্যবস্থা আমি করে দিয়েছি, বাকিটাও আমি করব। বিরোধীদের এই কৌশলের পাল্টা হিসেবে সাগরদিঘিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি কংগ্রেস আতাতের অভিযোগে সুর চড়িয়েছিলেন। আর তা করতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে শোনা গেছিল মির্জাফর মন্তব্য, একটা অঞ্চল একটা বুথে যদি তৃণমূল না জেতে, তৃণমূল হারে, তাহলে সেই বুথকে কিন্তু বাংলার মানুষ তথা সাগরদিঘির মানুষ মির্জাফরের বুথ বলে আখ্যা দেবে, মির্জাফরের অঞ্চল বলে আখ্যা দেবে। কংগ্রেসে ভোট দাও, কংগ্রেসে ভোট দিয়ে কি হবে? যেদিনকে যদি জেতে না, 24 ঘন্টার মধ্যে পদ্ম ফুলে চলে যাবে। শেষমেশ অবশ্য সাগরদিঘিতে হালে পানি পেল না তৃণমূল। জয়ের হাসি হাসলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। যা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেকের মির্জাফর মন্তব্য আদতে বুমেরাং হলো? কথাটা খুব ইল চোজেন ওয়ার্ডস। তৃণমূলকে ভোট না দিলে মির্জাফর, এই কথাটা কি জায়গা থেকে বলছেন? এই জন্যে কি যে অভিষেক ব্যানার্জি বলতে চাইছেন যে বাংলার মুসলিমদের জন্য উনি যা করেছেন বা ওর দল যা করেছেন সেটা অতুলনীয়? কি অর্থে মির্জাফর? কার প্রতি মির্জাফরত্ব? আগামী দিনে কি সাগরদিঘি রাজ্য রাজনীতিতে নতুন মডেল তৈরি করবে? সেদিকেই নজর সকলের। উজ্জ্বল মুখোপাধ্যায়, সুমন ঘড়াই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ফলাফল প্রকাশের পর বৈশ্বনাথদা পার্থপ্রতিম রায় কোচবিহার থেকে তিনি প্রকাশ্যে ফেসবুকে লিখছেন যে সাগরদিঘি অশনি সংকেত, সাগরদিঘির ময়নাতদন্ত প্রয়োজন, নিচুতলার সত্যিকারের আসল খবর ওপরতলায় যাওয়া দরকার। সাগরদিঘি বোধহয় 2019-এর পর আরেকটা শিক্ষা। আত্মসমালোচনা, প্রাক্তন সাংসদ, জেলার বড় নেতা করে লিখেছেন, সেটা নিশ্চয়ই উনি ওনার মতো করে ব্যাখ্যা করতে পারবেন। তবে বিশ্বনাথ দা যে অ্যানালজিগুলো দিলেন, আমি ওনার সাথে একমত নই। উনি বিশেষ বিশেষ দিনে দেখতে পাই এখানে, আবার কখনো কখনো আসি যখন স্কাইপে দেখি। বিশ্বনাথ দা যে পরিসংখ্যান বা যে জিনিসগুলো, ওনাকে আজকে মনে হচ্ছে খুব খুশি, কিন্তু উনি তো নিরপেক্ষ বিশ্লেষক, তা ওনার কাছ থেকে নিরপেক্ষতার আশা করি না। কিন্তু আমি ওই বিশ্বনাথদার ওই ডেটাটার কাউন্টার আপনার কাছে চাই যে এই সাগরদিঘিতে 75% মানুষ সরাসরি সরকারি সরকারি প্রকল্প থেকে বেনিফিশিয়ারি এবং সুবিধাভোগী। তা সত্ত্বেও এই ফল কেন? যদি আমরা যে লক্ষ্মীর ভান্ডার, যে স্বাস্থ্যসাথী, যে কন্যাশ্রী সব দিয়েছো, গভর্নেন্স দাওনি, মানুষের কাছে পৌঁছে দিয়েছি। তোমরা গভর্নেন্স দাওনি, ল এন্ড অর্ডার দাওনি, দুর্নীতি করেছো, সেই কারণে আপনি কার হয়ে, আপনি কলকাতা এটাই হলো কারণ। আপনি কারো পক্ষে নিয়ে বলছেন, আপনি রাজনীতিতে আছে, তোমার 70% বেনিফিশিয়ারি, তারপর জায়গা থেকে ভোট দেয় না কেন? আপনি তো গভর্নেন্সের মানে এই দুজনের বিতর্ক যদি সৌম্য আমার দাঁড়িপাল্লায় তুলতে হয়, একদিকে হচ্ছে সরকারি প্রকল্পের বেনিফিটস, আরেকটা দিকে হচ্ছে দুর্নীতি এবং সুশাসনের অভাব। মানে আপনি আমাকে 500 টাকা দেবেন আর তারপরে আমার 5000 টাকা চুরি করে নেবেন? হ্যাঁ,
এটা কি ধরনের কথাবার্তা? মানে আপনি আমাকে সেই পকেট মারের মতো আর কি, পকেট মারের দয়া হলো, তারপরে আপনাকে 50 টাকা দিয়ে দিল 1000 টাকা চুরি করে, বাড়ি যাও। আপনি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবেন, গাড়ি পকেট মারের তো খুব দয়া হয়েছে, পকেট মার খুব ভালো, পকেট মারের উপর সুখ্যাতি গাইতে শুরু করুন। এই তো তৃণমূলের অবস্থা। আরে মমতা ব্যানার্জির ভাই হেরেছে, আপনি শুনে রাখুন আমার কাছে। কথা 2 নম্বর কথা হচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছে না, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছে না যে সব মির্জাফররা বসে আছে, আজকে অপমানিত হয়েছে সাগরদিঘির মানুষ। আপনাকে বলছি, ওই মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তৃতা করছে, ওনার পাশে যারা বসে আছে না, সব হচ্ছে জগৎ শেঠ, রুমি চাঁদরা আর ঘসিটি বেগমরা। উনি পিছনটা দেখেননি। এখন পশ্চিম আর বিজেপি ওরা বলবে বিজেপির সঙ্গে। আপনাকে আমি বলি, অজিত চৌধুরী তো আরে আপনি অজিত চৌধুরী বিজেপির লোক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চুপ করুন। আপনি কি জাহা নবান্ন তাই 56 বিজেপির সাথে কথা বলছে 69 বার, 69 বার সুমনবাবু পার্লামেন্টে অ্যাবস্টেন্ট থেকে বিজেপির বিলগুলোকে পাস করতে সাহায্য করছে। 9 জন সাংসদ সিএনআরসিতে ক্যা করেছে তো রাস্তায়, ক্যা ছি 9 বার। 9 জন সাংসদ ভোট দেয়, 9 জন সাংসদ ভোট দেয় না। একটা সিট পেয়ে আজ উপরে উঠে গেছে। আপনাকে বলছি, বড় বড় কথা ধনকর সাহেব অনেক বড় বড় প্রেম পত্র দিয়েছেন না ধনকর সাহেবকে। যদি আরে ধনকর সাহেব, আচ্ছা ধনকর সাহেব জাস্ট হবে একবার প্রণয় রায়, তারপর বন্ধ হয়ে গেছে, দেখুন বেনিফিশিয়ারি কথা বন্ধ বলছেন হয়ে তো, গেছে পার্টিটা। হ্যাঁ সাধারণ মানুষকে গিয়ে বললেন দিদি বাড়ি দেবে, বাংলা আবাস যোজনা আপনাকে 20,000 টাকা দিতে মালটা হবে। তবে চুরি গরিব করে মানুষ নেবে। দেখলো বাড়ি এই হবে, দেখুন, ঠিক আছে 20,000 টাকা দিল। চুরি করে সেই নেবে। মানুষগুলো আরে এই তো যখন BJP জানতে আর পারছে কংগ্রেস একই কথা বলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নরেন্দ্র মোদী টাকা দিয়েছে, তার থেকে 20,000 টাকা কাটমানি নিয়েছে, beneficiary যাবে কোথায়? জানতে এই পারলো beneficiary মানুষ নরেন্দ্র মোদী টাকা দিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদীকে ভোট না দিয়ে বাম কংগ্রেসকে দিল। না না, ওই তো বললাম এটা উপনির্বাচন, মানুষ এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বাকি বাদবাকি কে কোন দলে বোঝা যাচ্ছে না। কংগ্রেস, সিপিএম, বিজেপি অস্তিত্ব আছে না বলতে কে কোন দলে আর সঙ্গে তো সবাই ঢুকে গেছে। কি খুশি। সময় দেখা গেছে, এবার আসতে হবে একবার। ঠাকুর দাদা মানে আমি বলছি, যেখানে সৌম্য বলছেন যে একেবারে পরিবারের লোক, কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি উল্টো দিক থেকে প্রশ্নটা যদি প্রশংসামূলক করি, যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবীর মামার বাড়ি, তার নিজের মামাতো ভাই সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, তার ছেলে দেবাশিস বাবু যিনি প্রার্থী। কিন্তু আমি বলছি হ্যাভিং সেড দ্যাট, তৃণমূল কিন্তু পারিবারিক পরিচয় বা মুখ্যমন্ত্রীর বাড়ির লোক এই পরিচয় প্রচার করেনি, এটাও মানতে হবে। একেবারেই একদমই করেনি। মানে আমার মনে হয় সেটা কোনো কারণও নয় এই নির্বাচনে যে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রেগে গিয়ে ওই প্রার্থীকে ভোট দিলেন না, এমন নয়। এবং বৈশানরদা যে কথাটা জিজ্ঞেস করছেন, সত্যিই তো আজকে অনেকেই খুশি বিশ্লেষকদের মধ্যে, কারণ গণতন্ত্রে তো এটাই দরকার যে সব সময় বিরোধী পক্ষ শক্তিশালী হোক। কেন্দ্রে যেমন বিজেপি আছে ভীষণ শক্তিশালী, রাজ্যে তৃণমূল ভীষণ শক্তিশালী, একটা ভাবনা মানুষের থাকে যে অন্যদিকে কে আছে। কিন্তু সময় কোনো স্বতন্ত্রতা আছে, একটা ছোট্ট বক্তব্য, সেটা হচ্ছে যে 2019 নির্বাচনে ধাক্কা খাওয়ার পর তৃণমূল কংগ্রেস কিন্তু ক্রমাগত 2 বছর একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছিল। সেই প্রসেসকে কেউ ব্যঙ্গ করতে পারেন এবং প্রসেসের মধ্যে গিয়ে তারা ভালো ফল করেছিল এবং সেই প্রসেসে কাজ হয়েছিল, গরিব মানুষ কিছু সুবিধা পেয়েছিলেন। 2021-এর পর থেকে আপনি দেখুন বৈষ্ণবদা, আপনিও একটু ভাবুন, আপনাদের দলের মধ্যে আত্মসমীক্ষার জায়গা তো আছে, আপনাদের দল একটা গুরুত্বপূর্ণ দল ভারতের রাজনৈতিক প্রেক্ষিতে। 2021-এর পর থেকে আজকে 2023 অবধি আপনাদের দলের লেখচিত্র যদি দেখেন, তাহলে কিন্তু আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম রাগ করে ব্যক্তিগত আক্রমণ করে ফেললেন, তার মানে ঘর গোছানোর কাজটা কিন্তু আপনাদের ভালো হচ্ছে না। এটা আপনারা যতদিন না মানবেন তখন কিন্তু আপনাদের দলেরই বিপদ। নিশ্চয়ই আপনার কথা আমি এটা বলছি, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কিন্তু সিপিএম বা বিজেপি কংগ্রেসও কম করছে না। বিলো দ্য বেল্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাজ বেগম বলছে, বলুন একটা মহিলাকে এটা বলা উচিত? বলুন কোথায় বলেছে? একটা জিনিস আসবে, সেটা হচ্ছে আপনার মনে থাকবে লালু প্রসাদ যাদব, লালু প্রসাদ যাদব, তাকে কিন্তু সংখ্যা লঘুদের মসিহা বলা হতো, এবং একেবারে মানে সমস্ত বালকে ভোট লালু প্রসাদ যাদবের দল এবং লালু প্রসাদ যাদবের নেতারা পেতেন। সেখানে কিন্তু যখন ভূষা কেলেঙ্কারি হলো, ফরেস্ট ক্যাম্প হলো, সেখানে কিন্তু দেখা গেল যে সমর্থনে ল অ্যান্ড অর্ডার ইস্যুতে এবং দুর্নীতি ইস্যুতে সমর্থনের ভিত নড়ে গেল। দেখুন সুমনদা, মানে সংখ্যার দিক থেকে বলি, 21-এর নির্বাচনে প্রতি 100 জন হিন্দু ভোটারের মধ্যে 54 জন ভোটার কিন্তু বিজেপিকে সমর্থন করেছিল, অর্থাৎ
সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কিন্তু বিজেপিকে সমর্থন করেছিল ইন টার্মস অফ ভোট। উল্টো দিকে মুসলিমদের ভোটের পার্সেন্টেজ যদি দেখেন 91 জন, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 91 জন তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল। এইবার যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে শেষ পর্যন্ত গভর্নেন্স কোনো না কোনোভাবে প্রত্যেকেইকে কিন্তু টাচ করছে। ধরুন এই যে শিক্ষা দুর্নীতি, মানে আমরা তো মানে রীতিমতন সংখ্যাতত্ত্ব দিয়ে দেখেছি যে সবচেয়ে বেশি গ্রামীণ ছেলেরা, শিক্ষিত ছেলেরা প্রভাবিত হয়েছে, সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে কৃষিজীবীদের মধ্যে, এবং কৃষিজীবীদের একটা বড় অংশ সংখ্যালঘু মুসলিমরা এর মধ্যে বিলং করে। প্রার্থীপদ নিয়ে আপনি কথা বলছিলেন, আর আরেকটা সাথে বলি, এই যে প্রতিনিয়ত বোমা গুলি নিয়ে আমরা স্টোরিতে আলোচনা করি, কোনো না কোনোভাবে তো প্রভাবিত হচ্ছে, মানুষের তো সাইকিতে লাগছে যে হ্যাঁ আমি 500 টাকা পাচ্ছি, যেমন অ্যাট দি সেম টাইম ল অ্যান্ড অর্ডারটা ডিটোরিয়েট করছে, খারাপ হচ্ছে, তার একটা ইম্প্যাক্ট তো আছে রে বাবা, যে শেষ পর্যন্ত ভবিষ্যৎ দেখে। প্রার্থী নিয়ে বলি, লোকাল লেভেলে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে দেবাশিস বন্দ্যোপাধ্যায় 2021-এর নির্বাচনে সরাসরি বলা যায় যে বিজেপির হয়ে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কাজ করেছিল সুব্রত শাহকে হারানোর জন্য। তাকে যখন প্রার্থী করা হলো, তখন কিন্তু লোকাল লেভেলে আমি একদম তৃণমূলের আজকে এই রেজাল্টের পেছনে আরে আপনি বলছেন কংগ্রেস একটা রোল ছিল, তুমি কিভাবে দেখবে? আমি একটা কথা বলছি, আমাদের দলে কে প্রার্থী হবে না সেটা আমাদের দল ঠিক করবে, ঠিক, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে পারলে, আপনি গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে পারলে আজকে হারের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী না করে তিনি সঠিক এক্স বা ওয়াই কাকে প্রার্থী করলেন তা নিয়ে একজন অধ্যাপকের কি অভিসন্ধি থাকবে? না, উনি বলছেন আপনার অভিসন্ধি আছে, আমি বলছি একজন অধ্যাপকের কি অভিসন্ধি থাকতে পারে? আমার বিশ্লেষণে আসার কথা, আমি বলছি পরাজয়ের অনেকগুলো কারণের মধ্যে সাফল্য পেল সেই জোটের ভেতরের রসায়নটা আপনাদের সামনে পরের প্রতিবেদনে দেখাবো। প্রথমে বাইরন ছিল কংগ্রেসের প্রার্থী, তারপর হলো জোটের প্রার্থী, তারপরে বাইরন হয়ে গেল মানুষের জনগণের প্রার্থী। 2021-এর বিধানসভা ভোটে জোট করে লড়েও বিধানসভায় শূন্য হয়ে গিয়েছিল বাম কংগ্রেস। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রান বিশ্বাসের জয়ের হাত ধরে সেই শূন্যের গেরো কাটালো তারা। আর তার সঙ্গে সঙ্গেই সামনের পঞ্চায়েত ভোট ও সামনের বছর লোকসভা মহারণের আগে ফের জোরালো হলো বাম কংগ্রেস জোটের দাবি। তৃণমূলকে রুখতে 2016-র বিধানসভা ভোটে প্রথমবার জোট করেছিল বাম ও কংগ্রেস, সেবার 76-এ নামতে হয় বাম কংগ্রেস জোটকে। তৃণমূল একাই পায় 211টি আসন। 2019-এর লোকসভা ভোটে বাম কংগ্রেসের মধ্যে ঘোষিত জোট হয়নি। 2021-এর বিধানসভা ভোটে আসন সমঝোতা করে ভোটে নামে বাম, কংগ্রেস ও আইএসএফ, কিন্তু ফল হয় আরও শোচনীয়। ভাঙড়ে আইএসএফের নওশাদ সিদ্দিকী জিতলেও শূন্য হাতে ফিরতে হয় বাম কংগ্রেসকে। বৃহস্পতিবার জোটের হাত ধরেই সেই খরা কাটালো বাম কংগ্রেস। হাত এবং কাস্তে মিলে আপনারা সাগরদিঘি দখল করলেন, এটা কি একটা বড় সাফল্য না? হ্যাঁ, বড় সাফল্যই আর কি বলা যায়। জোট সিপিএম, বাম, লেফট আর কি, ওরাও 100% দিয়েছে, এটা বলবো না যে ওরা দেয়নি, ওরাও 100% দিয়েছে, তাই আজকে এই সাফল্যটা সম্ভব হলো। 2016 সাল থেকে আমরা একই কথা বলে আসছি। সিপিএম এর মাঝখানে মনে হয়েছিল জোটের দরকার নেই, তাই তারা সরিয়ে, আমরা কোনদিন সরিনি। বিমানবাবু আমার অনুরোধে সাড়া দিয়ে তিনি আমাকে সমর্থন করেছেন, তাকে আমি ধন্যবাদ জানাবো আজকের দিনে। তারপরে মোহাম্মদ সেলিম, সে আমাকে আন্তরিকভাবে সমর্থন করেছিল, তারা প্রচারে এসেছিল। এখানে বোন মীনাক্ষী, সেও প্রচারে এসেছিল। তৃণমূলের এই সিপিএম এর বহু বড় বড় নেতা এখানে প্রচারে এসেছে। সাগরদিঘিতে তৃণমূল বিজেপি দুজনে ডুবেছে, অন্যত্র কোথাও মাথা তুলতে মানুষ দেবে না। এভরি ব্যাটল gives us some lessons. We have to draw that. The first lesson is the unity of the opposition. Those who are opposed to BJP and Trinamool, they have to come together. From the beginning, that's why we are for this united actions. সাম্প্রতিককালে পূর্ব মেদিনীপুরে নন্দকুমারে সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে ঐক্যমঞ্চ গড়ে তৃণমূলকে রুখে দেয় বাম বিজেপি। গত মাসে এগরায় নস্করপুর সমবায় সমিতির ভোটে তৃণমূলকে হারিয়ে দেয় বাম, বিজেপি, কংগ্রেসের প্রগতিশীল সমবায় জোট। সেখানে খাতায় খুলতে পারেনি তৃণমূল। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বাম, কংগ্রেস, বিজেপির জোটও দেখা যেতে পারে? বিজেপি কংগ্রেস এবং সিপিএম এর থেকে আলাদা, আমাদের নীতিগত আদর্শ আলাদা। হ্যাঁ, নীতিগত দিক থেকে বরঞ্চ টিএমসি, সিপিএম এবং কংগ্রেসের অনেক কাছে। তো স্বাভাবিকভাবে
তাদের মধ্যে জোট হতে পারে, আমাদের সাথে কংগ্রেস বা সিপিএম এর কোনো জোট হওয়া সম্ভব নয়। আমরা আগামী দিন এই কংগ্রেস, সিপিএম আর বিজেপির যে নাট্য, মানে এমনি নাট্যকারের নাট্য না, রাজনৈতিক চাতুরতার নাটক, অপপ্রচারের নাটক, কুৎসার নাটক, এটাকে খতম করবই। ইটস আওয়ার চ্যালেঞ্জ। বিজেপি ক্যানট টাচ তৃণমূল কংগ্রেস। একটা আসন জিতে প্রমাণ করে দিল যে ওদের ভোট ওদের ট্রান্সফার করে, ওদের ভোট ওদের ট্রান্সফার করে। আজকে কংগ্রেস তো গ্রেটফুল বিজেপির কাছে, লড়বে কি করে? এখন কাকে রুখতে কে কার হাত ধরবে তার উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভে। সৌভিক মজুমদার, সৌমিত্র রায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। জোট নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তার বক্তব্যে খোঁচা দিলেন, কটাক্ষ করলেন কার্যত। জোট কেন আমাদের রাজ্যের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ, যে সাগরদিঘির উপনির্বাচন এবং প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় কংগ্রেস এবং বামেরা জোট করে লড়াই করেছে, নির্বাচনী লড়াই। ঠিক কী বলেছিলেন প্রধানমন্ত্রী এই 1 ঘন্টা আগে, ঠিক কী বললেন প্রধানমন্ত্রী দেখাবো। कुछ दलों द्वारा पर्दे के पीछे गठबंधन करके भाजपा को बाहर रखने का खेल भी आज देश देख रहा है। एक राज्य में दोस्ती और दूसरे राज्य में कुश्ती, ऐसा करने वाले राजनीतिक दलों का असली चेहरा जनता के सामने आ चुका है। केरला की जनता भी ये देख रही है कि कैसे लेफ्ट और कांग्रेस दूसरे राज्यों में गठबंधन करते हैं और केरला में एक दूसरे के खिलाफ होने का ढोंग रचाते हैं। सच्चाई यही है कि ये दोनों मिले हुए हैं, दोनों मिलकर केरला को लूट रहे हैं। কলদান, শুধু মুখ্যমন্ত্রী নয়, দেশের প্রধানমন্ত্রীও জোট নিয়ে কটাক্ষ করছে এবং উল্লেখ করছেন না, ইঙ্গিত খুব স্পষ্ট, বাম এবং কংগ্রেসের জোট। আমাদের ইঙ্গিত করতে হবে না, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর কথাটা শুনলেই বুঝতে পারবেন যে একদম সঠিক জায়গায় ঘা লেগেছে বলেই আজকে এই ছটফটানিটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর একসাথে হচ্ছে। আমার কথা হচ্ছে যে গত 19 সাল থেকে শুনে যাচ্ছি আমরাই ভোট ট্রান্সফার করে যাচ্ছি, কখনো এ বলছে ওকে, ও বলছে একে। এত ভোটের ওপর আমাদের দখল, তাহলে নিজেদেরকে না দিয়ে কেন একবার একে, কেন একবার ওকে দিতে হবে, আমি হিসেব থাকছে না। আমি খালি একটা কথা বলে শেষ করব, খুব গুরুত্বপূর্ণ। তৃণমূলের নেতারা বহু কথা বললেও শুভেন্দুবাবুর ওই কথাটার প্রতিবাদ করবেন না, আমাদের করতেই হবে। পশ্চিমবাংলার রাজনীতিতে কখনো সনাতনী বুথ আর অন্য বুথ বলে কোনো ভাগাভাগি কোনো দিন ছিল না, যেটা শুভেন্দুবাবু করার চেষ্টা করছেন, খুব খারাপ। এবং শুরুতে ওই ফ্রয়েডিয়ান স্লিপ হয় না, ফ্রয়েডিয়ান স্লিপের মতো করে বিজেপির প্রতিনিধি বলেছেন আগের ভোটটা এনআরসির ভোট হয়েছিল, এই ভোটটা নরমাল ভোট। বাইরন বিশ্বাস নরমাল ভোট কথাটা বলেন, আপনি বলেছেন এনআরসির ভোট আর নরমাল ভোট, ফলে এটা বুঝে নিতে কোনো অসুবিধা হয় না। ভয়ের ভোট আর ভয় না পাওয়ার ভোটে কি হবে? একেবারে দেশের পশ্চিমের কসবা পেট থেকে শুরু করে আজকে দেশের পূর্বের সাগরদিঘি, গোটা জায়গায় এই যে একটা বিচারধারা, অর্থাৎ বামপন্থী এবং মধ্যপন্থী একটি রাজনৈতিক দলের একসঙ্গে লড়াই করার যে বিচারধারা, তাকে অবশ্যই কেরালায় কিছু দ্বন্দ্ব আছে, রাজনীতির মধ্যে এই দ্বন্দ্ব থাকে, কিন্তু এই বিচারধারা কিন্তু আজকে ভারতের বিভিন্ন জায়গায় যে এফেক্টটা রেখে গেল, অধীর চৌধুরী যাকে ট্রিগার বলেছেন, সেই ট্রিগার দিয়ে কত জোরে গুলি ছুটবে সেটা ঠিক হবে কংগ্রেস এবং বামপন্থীদের যে নেতৃত্ব আছেন, তারা পার্ট টাইম রাজনীতি না করে যদি ফুল টাইম রাজনীতি করেন, অর্থাৎ নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি। অজস্র উদাহরণ আছে। একদিকে মহারাষ্ট্রে আমরা দেখেছি শিবসেনার সঙ্গে কংগ্রেস সরকার করেছে, এই আমাদের তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে জোট সরকারে ছিল। দেখুন, বিভিন্ন রাজনৈতিক ইকুয়েশন, মানে সমীকরণ বা বেটার অসমীকরণ বলা ভালো, এটা কিন্তু রাজনীতিতে চলতেই থাকে। কি সিপিএম এরও বহু লোক এখন বিজেপি তৃণমূলে আছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আজকের যে মানুষের যে ভোট, সেটা কিন্তু দেখাচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র এখনো একটা জোরালো জায়গায় আছে। মানুষ সব সময় যারা পিছিয়ে থাকে তাদের সামনে আনতে চায় এবং সেটাই গণতন্ত্র। আমি বলছি যে রাজনীতি তো সম্ভাবনার শিল্প। আমি কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে করার আমার ওই প্রশ্নটা ব্যাক করে যাই, যে আজকে যদি বিজেপি এবং তৃণমূল মনে করে যে এই যে দ্বন্দ্বে এতে বাম এবং কংগ্রেস বাড়ছে, তাহলে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, প্রকাশ্যে অথবা অন্তরালে তৃণমূল এবং বিজেপির কাছাকাছি আসা সম্ভাবনাশীল। দেখুন, সেটা একমাত্র সম্ভব যদি কিছুটা ক্ষমতার হাত বদল হয়ে গেল,
হয়ে গিয়ে নতুন একটা সমীকরণ যখন আসবে তখন হয়তো এই মুহূর্তে সম্ভব। কেন বলছেন এই সমীকরণের তো জন্ম হয়ে গেছে? আমি আবারও বলছি, বাম এবং কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ আশা, যার কোনোটাই আমি বলছি যে বিজেপির পক্ষে বা তৃণমূল পক্ষে আমি আবার সুবিধাজনক নয়। 54% হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভোট দিয়েছে বিধানসভায়। মুসলিম ভোটের একটা বড় অংশ তার সঙ্গে আছে, সেটাই তার বড় ইউএসপি। ফলে যে কোনো কারণেই হোক স্ট্রাকচারাল তার প্রবলেম হলো যে এই মুহূর্তে বিজেপির সাথে সে কোনো মতেই যেতে পারবে না, অন্ততপক্ষে স্টেট লেভেলের পলিটিক্স। আরেকটা জিনিস বলি, নরেন্দ্র মোদীর বক্তব্য খুব স্পষ্ট, সেটা হলো যে মানে সিপিআইএম দলকে, বিশেষ করে কমিউনিস্টদেরকে, যে নরেন্দ্র মোদীরা রীতিমতো আতঙ্ক। আপনি ঠিকই বলেছেন যে শিবসেনা আর কংগ্রেসকে জোট করেনি, কিন্তু ভয় যে সেখানেই যদি লেফট যদি কোনোভাবেই প্রভাব বিস্তার করে, সেটা সরাসরি হিন্দুত্বের যে আদর্শ আইডিওলজি তার বিপরীতে যায়। ফলে সেই জায়গা থেকে আমার ধারণা একটা কথা হচ্ছে, দেখো ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতা করে চলেছে ধারাবাহিকভাবে। আমি শেষ করি। দ্বিতীয়ত দেখো, কংগ্রেসের তুমি নীতির কথা বলো, যেটা শিবসেনার সঙ্গে জোট বললে, এখানে সিপিএম এর সাথে জোট বললে, যেটাই হোক কংগ্রেস তো করে দেখাচ্ছে। আজকে সুবিধাবাদী জোট না হলে আজকে সিপিএম রাজধানী কি করছে? বুঝলাম, আমি বলছি আমার প্রশ্নটা থাকবে, সেটা হচ্ছে জগদীপ ধনকরের ভোটের সময় অনুপস্থিত থাকাটা সুবিধা করে দেয়া নয়? না দেখো, সেটা জগদীপ ধনকর যে উঠতে বসতে তৃণমূল সরকারকে সমালোচনা সকাল বিকেল বিদ্ধ করেছে। দেখুন, বামপন্থী নেতারা নিচু স্তরের বামপন্থী কর্মীদের কাছে ফুল এক্সপোজড হয়ে গেছে। মুখে বলবো ধর্মনিরপেক্ষতার কথা, আর গিয়ে আমি আইএসএফ এর সাথে জোট করব, দীর্ঘদিন ধরে বলবো আমাদের একটা আলাদা নীতি আছে, কংগ্রেসের অর্থনীতির বিরোধিতা করব 34 বছর, আর কংগ্রেসের সাথে জোট করব, অর্থাৎ সুবিধাবাদী নীতি এটা এক্সপোজ হয়ে গেছে নিচু স্তরের কর্মীদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর ভাষাটা এক, তার কারণ উনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা ডাইরেক্ট বিজেপি করিনি, আমরা ইনডাইরেক্ট করেছি। আরে আমরা তো 2016 সাল থেকে সিপিএম এর সাথে ডাইরেক্ট জোট করেছি। কংগ্রেস কার সাথে আছে? ট্রোজান হর্স। কংগ্রেস কার সাথে আছে? বিজেপি ট্রোজান হর্স তৃণমূল। কংগ্রেস কার সাথে আছে? ট্রোজান হর্স। কংগ্রেসের কোনো নগরীর ভাদু আছে মনে হচ্ছে? আরে চোর তৃণমূলের সাথে, আরে শুভেন্দুর সাথে হাবি মিলিয়ে ভোট করলো, শুভেন্দু সবাই ছিল সিপিএম এর কাছে পতাকা নিয়ে বিক্রি করে। আরে কোলগেট জি কার? এখন কোন আতাত শুভ কোন আতাত অশুভ এর বিচার তো একমাত্র মানুষ করবেন। আমরা দ্রুত একবার ত্রিপুরা এবং মেঘালয় প্রতিবেশী দুটো রাজ্যের ভোট এক ঝলকে আপনাদের সামনে রাখবো। ইন আ নাটশেল। বিধানসভা উপনির্বাচনে হাতে থাকা সাগরদিঘি কেন্দ্র হারিয়েছে তৃণমূল। অন্যদিকে ত্রিপুরাতেও মুখ থুবড়ে পড়ল তারা। উত্তর পূর্বের এই রাজ্যে খাতাই খুলতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। জোট করেও দাগ কাটতে পারল না বাম কংগ্রেস। টানা দ্বিতীয়বার ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখল বিজেপি। আমি অত্যন্ত খুশি এই রেজাল্টের জন্য, এবং আমি আরো বেশি আশা করেছিলাম। আমার বলতে দ্বিধা নেই, আমি আগেও বলেছি রেজাল্টটা অনেক ভালো হবে। যাই হোক, আমরা তো বহুমত নিয়ে আমরা আসছি। আমি সবার কাছে একটাই বিনীত নিবেদন রাখবো, কোথাও যেন আনন্দ করতে গিয়ে নিরানন্দের সৃষ্টি না হয়। ত্রিপুরা সিংহাসন ধরে রাখতে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। সিংহাসন টিকে থাকলো ঠিকই, তবে কিছুটা হলেও নুয়ে পড়ল পদ্ম। 60 আসনে ত্রিপুরায় ম্যাজিক ফিগার 31। 2018 তুলনায় এবার বিজেপি ও আইপিএফটি জোটের আসন সংখ্যা 44 থেকে কমে দাঁড়ালো 33-এ। 5 বছর আগে যেখানে বামেরা একাই জিতেছিল 16টি আসনে, সেখানে এবার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও তারা পেল মাত্র 14টি। সবাইকে চমকে দিয়ে প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার তিপ্রা মাথা জিতল 13টি কেন্দ্রে। টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে কোনো ক্রমে জিতলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। হাজারের সামান্য বেশি ভোটে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে হারালেন তিনি। তবে চড়িলাম কেন্দ্রে তিপ্রামাথা প্রার্থীর কাছে হেরে গেছেন বিদায়ী উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। হার মানতে হয়েছে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকেও। সাব্রুম বিধানসভা কেন্দ্রে 343 ভোটে জয়ী হয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা মানুষ কোমর বাঁধলো যে বিজেপিকে বিদায় দেবে, তখন কেন তৃণমূলের সেখানে যাওয়ার প্রয়োজন হলো, পিসি ভাইপোকে যাওয়ার দরকার হলো? নির্বাচনে ত্রিপুরা ফলাফলে দেখবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যখন মাইক্রো অ্যানালিসিস করতে হবে না, তখন দেখবে কোথায় কোথায় আসন দিয়েছিলেন আর কোথায় কোথায় বিজেপি সুবিধা করা হয়েছে। ওই লিস্টটা তাকে ধরিয়ে দিয়েছিল কে, যেখানে এখানে আসন দিতে হবে। এটাই তো তৃণমূলের প্রয়োজন। 2021-এ পুরো ভোটের সময় থেকেই ত্রিপুরাকে পাখির চোখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
কিন্তু গত বছর উপনির্বাচনে ত্রিপুরার 4টি বিধানসভা কেন্দ্রেই চতুর্থ স্থানে শেষ করে তৃণমূল। প্রত্যেকটি কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত হয় তাদের। এবার বিধানসভা ভোটেও তৃণমূলকে শূন্য হাতেই ফেরালো ত্রিপুরা। নোটার থেকেও কম ভোট পেয়েছে তারা। যেখানে তৃণমূল পেয়েছে 0.88%, সেখানে নোটায় পড়েছে 1.36%। আমাদের রাজ্যের শাসক দল রাজনৈতিক পর্যটনে ত্রিপুরায় চলে যান। ত্রিপুরা থেকে রণহুঙ্কার হয় বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। ত্রিপুরার মানুষও শুনেছেন, উপলব্ধি করেছেন। 27টি আসনে নোটার নিচে তৃণমূল কংগ্রেসকে পাঠিয়ে দিয়েছে। আমরা বলেছি যে হৃদমাঝারে রাখিব, যেতে দিব না। আমরা আমাদের দিদিকে পশ্চিমবঙ্গে রেখে দিয়েছি। Tripura also they are not majority. It is just इधर भी हो सकता है, उधर भी हो सकता है. Just 2-3 majority is nothing, I am telling you nowadays. But they can purchase the other MLAs also. It is their habit. Tripura BJP and IPFT together 3-4. So nobody knows what the pre-alliance and the post-alliance will be there. I don't know. গত বছর কংগ্রেসের বড়সড় ভাঙন ধরিয়ে মেঘালয় বিরোধী দলের জায়গা দখল করেছিল তৃণমূল। এবার বিধানসভা ভোটে কংগ্রেস থেকে আসা মুকুল সাংমার কাঁধে ভর করে কংগ্রেসকে পেছনে ফেলল ঘাসফুল শিবির। 60 আসনের মেঘালয় বিধানসভায় ম্যাজিক ফিগার 31, তার মধ্যে এনপিপি পেয়েছে 25টি আসন। বিজেপি ইউডিপি জোটে ঝুলিতে গেছে 14টি আসন। প্রথমবার বিধানসভায় লড়ে তৃণমূল পেয়েছে 5টি আসন, আর গতবার সবথেকে বেশি আসন পাওয়া কংগ্রেসও পেল মাত্র 5টি আসন। প্রাপ্ত ভোটের হারে মেঘালয় বিজেপির থেকেও এগিয়ে রয়েছে তৃণমূল। উত্তর পূর্বের এই রাজ্যে এনপিপি পেয়েছে প্রায় 31% ভোট, তৃণমূলের ঝুলিতে গেছে প্রায় 14% ভোট। বিজেপি পেয়েছে প্রায় 9% ভোট, আর তাদের জোটসঙ্গী ইউডিপি পেয়েছে প্রায় 16% ভোট। অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে গেছে 13% ভোট। 2018 বিধানসভা ভোটে আসন এবং প্রাপ্ত ভোটের হারের নিরিখে কংগ্রেস ছিল সবার উপরে। তাদের ঝুলিতে ছিল 21টি আসন এবং প্রায় 29% ভোট, কিন্তু এবার তারা অনেকটাই পিছিয়ে গেছে। I must congratulate the people of Meghalaya. We just started before 6 months ago and we have got 15% vote. It will help me for my national party status and it is the principal opposition. So I congratulate the Meghalaya people. Next we will do better from this time also. তৃণমূল গোয়াতে মোদির হয়ে ভোট করেছে, কোটি কোটি টাকা খরচ করে কংগ্রেসের ভোট ব্যাংকে কিছুটা ধস নামিয়ে হাত শক্ত করেছিল মোদির। ঠিক একইভাবে মেঘালয় 12টা কংগ্রেসের এমএলএ কে খরিদ করে কংগ্রেসকে দুর্বল করলো। সেই কংগ্রেসের এমএলএ কে তার নিজের পার্টির টিকিট দিল, 4-5টা এমএলএ নিশ্চয়ই পেল। সেই এমএলএ গুলোকে কাল নয় পরশু হয় বিজেপির কাছে বিক্রি হয়ে যাবে, কারণ দিদি তো আর দেখবে না। ত্রিপুরাতে হাইয়েস্ট ভোট তৃণমূলের 500, কাকে উপহার করতে গেছিল? বিজেপিকে। দায়িত্ব নিয়ে বলতে পারি দিদি, আপনি আজ ভারতবর্ষে মোদির হাত শক্ত করতে উঠে পড়ে লেগেছেন। মেঘালয়ের ভোটের ফলে দেখা যাচ্ছে বেশ কিছু কেন্দ্রে কংগ্রেস যত ব্যবধানে হেরেছে তার থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল। যেমন জিরাং কেন্দ্রে কংগ্রেস হেরেছে 1623 ভোটে, আর এই কেন্দ্রে তৃণমূল পেয়েছে 3928টি ভোট। মকাইর ওয়ার্ড কেন্দ্রে কংগ্রেস হেরেছে 1272 ভোটে, এই কেন্দ্রে তৃণমূল পেয়েছে 4579 ভোট। বাজেংডোবা কেন্দ্রে কংগ্রেসের পরাজয়ের ব্যবধান 2316, এই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট 7331। এই প্রেক্ষাপটে অনেকে মনে করিয়ে দিচ্ছেন মেঘালয়ে প্রচারে গিয়ে রাহুল গান্ধী দাবি করেছিলেন এই রাজ্যে তৃণমূলের একমাত্র উদ্দেশ্য বিজেপিকে সাহায্য করা। They came to Goa, spent huge amounts of money in Goa, and the idea was to help the BJP. And this is exactly the idea in Meghalaya. তৃণমূল যদি সেখানে তার খাতা খুলতে পারে, একটা ন্যাশনালিস্ট পার্টি মানে ন্যাশনাল পার্টি, সে যদি তার দল হিসেবে সে যদি তার ভোটে দাঁড়াবার অধিকার আছে এবং ভোটে দাঁড়িয়ে জিতবার অধিকারও তার আছে। সুতরাং রাহুল গান্ধী যদি বলে থাকেন ভোট কাটবার জন্য দাঁড়াচ্ছে এবং তারা যদি কিছু জিতে থাকে, তাহলে তাদের কোনো অন্যায় নেই এবং রাহুল গান্ধীর কথা ভুল প্রমাণিত হলো। তারা ভোট কাটেনি, তারা জিতেছে। উত্তর পূর্বের আরেক রাজ্য নাগাল্যান্ডে অবশ্য সরকার গড়ছে বিজেপি এনডিপিপি জোট। সেখানে বিজেপি এনডিপিপি জোট 37টি আসনে জিতেছে। এনপিএফ পেয়েছে 2টি আসন, অন্যান্য দল পেয়েছে 21টি আসন।
কংগ্রেস খাতাই খুলতে পারেনি। এবিপি আনন্দ। দেখুন, উপনির্বাচনের ফল প্রকাশ নিয়ে এতক্ষণ এত আলোচনা হলো। এরপর পঞ্চায়েত ভোটেও বাম কংগ্রেস জোট হবে কিনা, বিজেপি কড়া টক্কর দিতে পারবে কিনা, ফের সর্বত্র তৃণমূলের অনায়াস জয় জয়কার হবে কিনা, সে তো সময়ই বলবে। কিন্তু শিক্ষা থেকে আবাস, একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীরা যে নতুন অস্ত্র করতে চলেছে এবং সেই অস্ত্র বড়সড় অস্ত্র হতে চলেছে, সেটা এখন থেকেই বলে দেয়া যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজই বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সর্বস্তরের মানুষের পাশে আছে তার তুলনা দেশের কোথাও নেই। এই টক্কর নিয়েই আজকের অ্যানিমেশনে সামান্য রসিকতা। ভোটের ফল কারুর পক্ষে যেতে পারে, কারুর বিপক্ষে। তার জন্য আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। Yes. কেস দেবেন না প্লিজ।